আপনার কয়জন সুগার ড্যাডি আছে, আপনার কি শসা পছন্দ নাকি গাজর পছন্দ, মোটা পছন্দ না চিকন পছন্দ, আপনি এত ঘন ঘন বিদেশ কেন যান, আপনার আয়ের উৎস কি। তো এখানেই বোঝা যায় যে একজন উপস্থাপক এটা বলছে মানে মিডিয়ার মানুষই তো বলছে, তার মানে মিডিয়াতে যারা কাজ করে বেশিরভাগ মানুষ 2 নাম্বার। এখনকার যুগে মিডিয়াতে আপনি ভাইরাল হতে হবে, ফেমাস হতে হবে এবং টিকে থাকতে গেলে কাউকে এনে না হেনস্থা করতে হবে অথবা বাজে কথা বলতে হবে। সো আমি আসলে একটা ভদ্র পরিবারের সন্তান, আমার পরিবারে সবাই আছে, সবাই দেখে, এরকম পরিবেশে আসলে কাজ করা সম্ভব না। ভেরি রিসেন্ট তমা রশিদ নামে একজন উপস্থাপিকাকে একজন আইনজীবী লিগ্যাল নোটিশ দিয়েছেন। তাতে অভিযোগ রয়েছে তিনি অশ্লীলতাকে প্রমোট করছেন, সেই সাথে আরো অনেক কিছুই অভিযোগ আছে। আপনি যখন উপস্থাপনা করতেন তখন কি এই ধরনের পরিস্থিতি ফেস করতে হয়েছিল? এখন লিগ্যাল নোটিশ যে দিল শুধুমাত্র উপস্থাপিকাকে দোষ দিলে হবে না, যারা অনুষ্ঠান বানাচ্ছে, যারা স্ক্রিপ্টটা লিখছে তাদেরও এটা আসলে দায়বদ্ধতার জায়গায় আছে। এবং একজন উপস্থাপক এবং একজন সুশীল সমাজের নাগরিক অথবা ভদ্র পরিবারের শিক্ষিত মানুষ হিসেবে আমি উপস্থাপক হিসেবে আমার নিজেরও দায়িত্ব আছে, সেলফ সেন্সর একটা বিষয় আছে, সেটা থাকতে হবে। আপনাকে বলতে বলা হলো যে আমার সুগার ড্যাডি আছে, হ্যাঁ আমি তো কোটি কোটি টাকা তার কাছ থেকে নেই, আপনি এটা বলে দিবেন টিভি স্ক্রিনে? এটা কি বলার মতো কথা? যে জিনিস সবার সামনে আপনি বলতে পারবেন না, লোক সম্মুখে বলতে পারবেন না, যে জিনিস বললে ব্যাপারটা খুব খারাপ দেখায়, সেই জিনিসটা আপনি কেন বলবেন? নিজের সেন্সরের বিষয় আছে না? এটা আসলে পারিবারিক শিক্ষার অভাব। এবং আমার কাছে মনে হয় যে সিনেমায় যেরকম সেন্সর থাকে, টিভি অনুষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও এরকম সেন্সর হলে ভালো হবে, যে কি ধরনের কন্টেন্ট আমরা দিতে পারবো অথবা দিতে পারবো না। এটা আসলে উপস্থাপনা বলা চলে না, এটা একটা অসভ্যতার পর্যায়ে চলে গেছে, এদেরকে আমি উপস্থাপক বলি না। আমরা যে সময় উপস্থাপনা করতাম, আজ থেকে ধরেন 3-4 বছর আগেও উপস্থাপনাটা একটা শিল্প ছিল, কিন্তু এখনকার যুগে কিছু সংখ্যক উপস্থাপক যারা ধরেন ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থাপনা করছে, এদের উপস্থাপনা মানে হচ্ছে কোনো পরিচিত মুখ অথবা শিল্পীকে এনে হেনস্থা করতে পারলেই উপস্থাপনা, হেনস্থা করতে পারলে অথবা ভিউ ব্যবসা, আসলে শিল্পটা আসলে শিল্পর জায়গায় নেই। এখন একজন উপস্থাপকের কথা এবং ভাষা হবে খুব সাবলীল এবং খুব স্পষ্ট, মার্জিত হতে হবে একজন উপস্থাপককে, দেখতেও যাতে মার্জিত লাগে, কথা শুনে যাতে কানে শ্রুতিমধুর লাগে, এবং আপনি কি বিষয় নিয়ে কথা বলছেন সে বিষয়কে আপনি জেনে কথা বলছেন। এখনকার যারা উপস্থাপনা করে তারা হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন করে দিবে, কাউকে বিব্রত করে দিবে, বয়সে ছোট অথবা বড়, সেটা দেখে না। এখন একজন উপস্থাপকের কথা টিভি চ্যানেলে যারা দেখছি, গণমাধ্যমে আমরা যারা দেখছি, টেলিভিশনে, প্রশ্ন কি এরকম হতে পারে যে আপনার কয়জন সুগার ড্যাডি আছে? এটা তো একটা ব্যক্তিগত প্রশ্ন, কারো একের অধিক বয়ফ্রেন্ড থাকতে পারে, নাও থাকতে পারে, হু আর ইউ টু জাজ? আমরা তো জাজ করার কেউ না। এবং আমি একজন উপস্থাপক হিসেবে একটা অনুষ্ঠান এবং একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করার অনেক বড় ভূমিকা আমি রাখি, এবং আমার নিজের পার্সোনালিটিও এখানে জড়িত আছে। আপনার কয়জন সুগার ড্যাডি আছে, আপনার কি শসা পছন্দ নাকি গাজর পছন্দ, মোটা পছন্দ না চিকন পছন্দ, আপনি এত ঘন ঘন বিদেশ কেন যান, আপনার আয়ের উৎস কি। তো এখানেই বোঝা যায় যে একজন উপস্থাপক এটা বলছে মানে মিডিয়ার মানুষই তো বলছে, তার মানে মিডিয়াতে যারা কাজ করে বেশিরভাগ মানুষ 2 নাম্বার। তো ব্যাপার হচ্ছে যে সম্মানী পেশায় আসলে আর নেই, এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, আমার কাছে মনে হয় এর চেয়ে বাজারের নারী পুরুষ এর চেয়ে বেশি সম্মানিত এবং সেন্সেবল। সো সেজন্যই আসলে মিডিয়া থেকে দূরে সরে আসা, ব্যবসায় ফোকাস করছি এবং আমি খুব ভালো আছি। আচ্ছা, উপস্থাপনায় আপনার বিরতিটা কেন? বিরতি হচ্ছে 2015 ওয়ার্ল্ড কাপটা আমি উপস্থাপনা করে আলোচনায় এসেছি, তারপরে মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করেছি, তারপরে বাংলাদেশে যত বড় বড় মেগা ইভেন্ট হয়েছে দেশ বিদেশ থেকে যে শিল্পীরা আসুক, সেটার বেশিরভাগ উপস্থাপনায় আমি করেছি। তো আলহামদুলিল্লাহ আমি 1500-র বেশি স্টেজ প্রোগ্রাম উপস্থাপনা করে ফেলেছি। সো উপস্থাপনায় আসলে আমার প্রাপ্তির কিছু নাই। আর আমাদের তো ইন্টারন্যাশনাল কোনো রিকগনাইজেশনও নাই, ন্যাশনালও নাই, কারণ ন্যাশনাল কোনো অ্যাওয়ার্ড ফাংশনে একজন উপস্থাপকের সবচেয়ে বড় ভূমিকা থাকে, কিন্তু উপস্থাপককে যে অ্যাওয়ার্ড দিতে হবে অথবা এই ক্যাটাগরিতে মূল্যায়ন করতে হবে, সেই ক্যাটাগরিটাই অনেক অনুষ্ঠানে থাকে না। আর এখন তো অ্যাওয়ার্ড ফাংশন গুলো হচ্ছে অ্যাওয়ার্ড বিক্রি হয়, যার সাথে আমি বললাম যে অ্যাওয়ার্ড পাচ্ছে কারা, ওই যে আমার বন্ধু যারা তারা। সো এরকম ব্যাপার হয়ে গেছে। সো মূল্যায়ন নেই, আর এই জিনিসটাকে উপস্থাপনাকে স্কেল করারও কোনো সাবজেক্ট নেই, এটা একটা ভাসমান শিল্প হয়ে গেছে। তো 2018-এর পরে আমি 2 বছর দেশের বাইরে ছিলাম, তারপরে করোনা শুরু হলো, তারপরে আবার এসে কাজ শুরু করলাম। তারপরে আমি দেখলাম যে সিনিয়ররা যেরকম জুনিয়রদেরকে সমীহ করতে পারে না, এবং জুনিয়ররাও সিনিয়রদেরকে কিভাবে রেসপেক্ট করবে অথবা রেসপন্সিবল জায়গা থেকে একটা কোঅর্ডিনেশন করে যে ভালো পরিবেশে কাজ করবে, সেই পরিবেশটা নাই। এখনকার যুগে মিডিয়াতে আপনি ভাইরাল হতে হবে, ফেমাস হতে হবে এবং টিকে থাকতে গেলে কাউকে এনে না হেনস্থা করতে হবে অথবা বাজে কথা বলতে হবে। সো আমি আসলে একটা ভদ্র পরিবারের সন্তান,
আমার পরিবারে সবাই আছে, সবাই দেখে, এরকম পরিবেশে আসলে কাজ করা সম্ভব না, সেজন্য আমি ব্যবসাতেই ফোকাস করছি। এত ব্যবসা রেখে সেলুন ব্যবসা কেন? সেলুন ব্যবসাটা হচ্ছে, আমি যখন মিডিয়াতে কাজ করতাম তখন আমার প্রতিদিনই হচ্ছে মেকআপ নিতে হতো। তো সেক্ষেত্রে আমার মেকআপ প্রোডাক্টগুলো কোথা থেকে আসে, মেকআপ একটা আর্ট, এটা অনেক বড় একটা শিল্প, হয়তো বা আগে ওইভাবে ফলো করে কেউ প্রচার করতো না, কিন্তু এই ব্যবসাটা প্রফিটেবল এবং এই ব্যবসাটা মানুষের দৈনন্দিন জীবনের যে নিড সেটাও কিন্তু পূরণ করছে। কারণ একটা ছেলেকে সেলুনে আসতেই হবে চুল কাটার জন্য, একটা মেয়েকে আসতেই হবে একটা আইব্রো প্লাক করার জন্য অথবা ফেসিয়াল করার জন্য, নিজেকে পরিপাটি করার জন্য। সো এটা আসলে মানুষের এক প্রকার মানুষকে সেবা করাই বলা চলে। সো ওয়াই নট। অবশ্যই বিশেষত্ব আছে। আমার যিনি পার্টনার আছেন সে বিগত 25 বছর ধরে বিউটি ইন্ডাস্ট্রিতে আছে এবং আমার সাথে তার 6টি সেলুন ফ্র্যাঞ্চাইজে। তো আমাদের সেলুনগুলো হচ্ছে স্বল্প মূল্যে, স্বল্প দামে ভালো সার্ভিস, ইন্টারন্যাশনাল মানের সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং এই সার্ভিসগুলো সবার নাগালে। এবং প্রাইম সেলুনের সার্ভিস শুধুমাত্র 50 টাকা থেকে। সো এভরিবডি ক্যান অ্যাফোর্ড ইট। সো এটাই প্রাইম সেলুনের বিশেষত্ব। কোথায় কোথায় প্রাইম সেলুন আছে একটু যদি বলেন? প্রাইম সেলুন আছে ঢাকার উত্তরাতে, সাভারে, খুলনাতে এবং আরো অনেক নতুন ব্রাঞ্চ খোলার আমাদের ইচ্ছা আছে। দোয়া করবেন।